মরুভূমির এক মধ্য প্রান্তরে ট্রেন থেকে হঠাৎ ঝাঁপ দেয় এক যুবতী, যাকে উদ্ধার করে সেই একাকী এলাকার এক রেল গেটম্যান। সেই অঞ্চলে না ছিল কোনো জনবসতি, আর না ছিল সেই ব্যক্তি ছাড়া অন্য কোনো প্রাণের অস্তিত্ব। দুই অজ্ঞাত মানুষের মধ্যে লুকানো ছিল এক ভয়ঙ্কর রহস্য, যে রহস্য শেষ অবধি তাদের চরম পরিণতি ঘটায়। তো আজ এমনই একটা মাস্টারপিস মুভির কাহিনী নিয়ে হাজির হয়েছি। কথা দিলাম, মুভির শেষে কয়েক সেকেন্ডের একটি ছোট্ট ক্লাইম্যাক্স মুভির সমস্ত কাহিনীকে পাল্টে রেখে দেবে। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। তো কাহিনীর শুরু হয় একটি নিঃসঙ্গ শূন্য মরুভূমিকে দেখানোর মাধ্যমে, যেখানে দূর দূরান্তে নাই কোনো জনবসতি আর না আছে কোনো মানুষের চিহ্ন। এই বালুচরের মধ্যেই রয়েছে একটি রেল লাইন, যা এঁকে বেঁকে কোনো প্রকার পিছুটান ছাড়াই মিলিয়ে গেছে তোর সীমানায়। এই সময় টাওয়ারের মধ্যে থেকে আমরা এক জীর্ণ নোংরা কাপড় পরা ব্যক্তিকে দেখতে পাই, যার নাম রঘু, যাকে কেন্দ্র করেই আমাদের আজকের কাহিনী। এই শূন্যস্থানে তার পোষ্য গাধায় তার একমাত্র সঙ্গী। একটি পরিত্যক্ত পাশে বসে রঘু তার একজোড়া ছেঁড়া জুতো সেলাই করার কাজে লেগে পড়ে। এই বাঁশের জানলা থেকে সামান্য দূরেই দাঁড়িয়ে রয়েছে তারই মতো নিঃসঙ্গ একটি ঝুপড়ি বাড়ি। ঝুপড়ির সামনে রয়েছে একটি কাকতাড়ুয়া, যাকে কোল্ড ড্রিঙ্কসের পরিত্যক্ত বোতল দিয়ে সাজানো হয়েছে, একটি বেড, রেলম্যানের একটি ইউনিফর্ম এবং রুমের এক ধারে রয়েছে ছোট্ট একটি কিচেন ও টেবিলের ওপরে থাকা একটি ছোট্ট ভাঙা ঘড়ি। নিজের মতো করে রঘুর সাধারণ ছেঁড়াখোড়া শুষ্ক একাকী সংসারের পরিচয় বহন করছে। সেলাই করা জুতো পায়ে দিতেই টেলিফোন বেজে ওঠে। রঘু সঙ্গে সঙ্গে ইউনিফর্ম গায়ে লাগিয়ে রেলের গেটের কাছে এসে গেট লাগিয়ে দেয়। এরপরে কান পেতে শোনার চেষ্টা করে যে রেলগাড়ি কতটা দূরে আছে। ঠিক তখনই সেই সময়ের নির্দিষ্ট ট্রেন চলে আসে। রঘু রোজকার মতোই একটি সবুজ এবং লাল পতাকা দেখায়। যদিও এই প্রান্তে না তো ট্রেন দাঁড়ায় আর না কোনো প্যাসেঞ্জার নামার সম্ভাবনা আছে, তবুও রঘু তার দায়িত্ব পালনে একচুল ফাঁকি দেয় না। যাই হোক, এরই মাঝে রঘু লক্ষ্য করে ট্রেন থেকে লাল রঙের কিছু একটা নিচে ঝাঁপিয়ে পড়ল। রঘুর কিছু একটা সন্দেহ হয়। সে গিয়ে দেখে যে রেল লাইনের ওপরে শুয়ে আছে একটি মেয়ে। রঘু মেয়েটির কাছে গিয়ে এটা বুঝতে পারে না যে সে এবার এই মেয়েটির সাথে কি করবে। সে এটাও নিশ্চিত নয় যে মেয়েটি জীবিত আছে কিনা। সে ভয়ে ভয়ে মেয়েটির মুখের ওপর থেকে চুল সরিয়ে নিয়ে নাকের কাছে হাত দিয়ে বুঝতে পারে মেয়েটির প্রাণ আছে। আর হঠাৎই তার মুখে একটা হাসি খেলা করে। হয়তো দীর্ঘ সময় পরে সে তার একাকী জীবনে কোনো মেয়ের সঙ্গ পেতে চলেছিল। এটা ভেবেই তার মন আনন্দে লাফিয়ে ওঠে। রঘু মেয়েটিকে কোলে করে নিয়ে এসে বিছানায় শুয়ে দেয়। রঘুর মধ্যে কামুকতা সক্রিয় হয়ে ওঠার আগেই মেয়েটির জ্ঞান ফিরে আসে, কিন্তু তার যেহেতু পায়ে ব্যথা লেগেছিল তাই সে খুব একটা নড়তে চড়তে পারছিল না। রঘু ফ্যাল করে মেয়েটির দিকেই তাকিয়ে থাকে। রঘু বলে, ট্রেন থেকে আপনাকে নিচে পড়তে দেখেছিলাম, তাই দেরি না করে আপনাকে এখানে নিয়ে এসেছি। অজ্ঞাত মেয়েটির গলা শুকিয়ে এসেছিল, সেটা বুঝতে পেরে রঘু মেয়েটিকে এক গ্লাস জল দেয়। মেয়েটি এক নিঃশ্বাসে সমস্ত গ্লাস ফাঁকা করে দেয়। রঘু মেয়েটিকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি ট্রেন থেকে ঝাঁপ দিলেন কেন? মেয়েটি বলে, আমি ঝাঁপ দিই নাই তো, আসলে ওয়াশরুমের বেসিনে হাত ধুতে গিয়েছিলাম। দুটি লোক মারামারি করছিল, আমি তাদের থামাতে যাই আর তাদের মধ্যেই কেউ আমাকে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয়। রঘু বিষয়টি মেলাবার চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে রুমের এক কোণে থাকা একটি ছোট্ট কিচেনে মেয়েটির জন্য চা বানাতে চলে যায়। মেয়েটি ঘরের চারিপাশ দেখতে শুরু করে। রঘুকেও তার খুব একটা সুবিধার মনে হয় না, তাই সে কোনো মতে বিছানা থেকে উঠে এই জায়গা ত্যাগ করার সিদ্ধান্ত নেয়। রঘু বলে, পায়ে অত ব্যথা নিয়ে কোথায় যাচ্ছেন? মেয়েটি বলে, ট্রেনে আমার স্বামীও ছিল, হয়তো সে আমাকে খুঁজছে, তাই আমাকে এক্ষুনি পরবর্তী স্টেশনে পৌঁছাতে হবে। রঘু বলে, এখান থেকে কি করে যাবেন? আগামী 12 ঘন্টায় এখানে আর কোনো গাড়ি আসবে না। মেয়েটি বলে, আমি হেঁটেই চলে যাব। রঘু বলে, আরে এখানে মাইলের পর মাইল হাঁটলেও আপনি কোনো স্টেশন তো দূরের কথা, একটা মানুষেরও দেখা পাবেন না। কিন্তু মেয়েটি রঘুর কথায় কান না দিয়ে তাকে ধন্যবাদ জানিয়ে বেরিয়ে পড়ে। তবে বাইরে এসে সে হতভম্ব হয়ে যায়। সে দেখে চারিদিকে শুধুমাত্র ধুধু মরুভূমি।
আর এই মরুভূমির মধ্যে এই ঝুপড়িটি ছাড়া আশেপাশে সজীবতার কোনো চিহ্ন মাত্র নেই। মেয়েটি ভাবে যে সন্ধে হওয়ার আগে হাঁটতে থাকলে সে নিশ্চয়ই কোনো জনবসতি পাবে, তাই সে দেরি না করে হাঁটা শুরু করে দেয়। কিন্তু অনেক দূরে হেঁটে চলে আসার পরেও কোথায় জনবসতি? চারিদিকে শুধুই বালুভূমি, দূর দূরান্তে এর কোনো শেষ নেই। মেয়েটি তবুও হাল ছাড়ে না। এদিকে বেলা গড়িয়ে তখন সন্ধে হয়ে আসে। মেয়েটি জ্ঞান হারিয়ে বালির ওপরেই পড়ে যায়, আর তার পিছনেই থাকে রঘুর সেই গাধাটি। কিছু সময় পরে মেয়েটির জ্ঞান ফিরলে সে দেখে যে সে রঘুর সামনে বসে আছে, আর রঘু তার ক্ষত পায়ে মলম লাগাচ্ছে। এমন এক অজ্ঞাত ছেলে তার শরীর স্পর্শ করছে, এটা দেখে মেয়েটি ভয়ে কাচুমাচু খেয়ে বসে পড়ে। রঘু তার নিজের পরিচয় দেয়। সে বলে, আমি এখানে কাজ করি, আর ওই গাধাটি রয়েছে না, ও আমার একমাত্র সঙ্গী। তবে অবাক করা বিষয় হলো সেখানে কোনো গাধাকে আমরা দেখতে পাই না। এক পর্যায়ে ঘুটঘুটিয়ে সন্ধে নেমে আসে। মেয়েটি বেড়ার পাশে চুপ করে এই আশায় দাঁড়িয়ে থাকে যে হয়তো তার স্বামী তাকে খুঁজতে খুঁজতে এখানে আসবে। মেয়েটির চিন্তা দেখে রঘু বলে, চিন্তা করবেন না, আপনার স্বামী কাল সকালের মধ্যেই আপনাকে খুঁজতে খুঁজতে নিশ্চয়ই এখানে আসবে। মেয়েটি বলে, আজই যদি সে আসতো তাহলে খুব ভালো হতো। রঘু হাতে খাবার থালা নিয়ে মেয়েটিকে খেতে ডাকে। থালায় ছিল সকালের জল দেওয়া পান্তা। খাবার দেখে মেয়েটি বলে, আমার খিদে নেই। রঘু বলে, 800 মাইল দূরে এক গ্রাম থেকে অনেক কষ্ট করে চাল আর শুকনো খাবার আনতে হয়। এই পান্তার মূল্য অনেক আমার কাছে, তাই নষ্ট করবেন না, খেয়ে নিন। দীর্ঘ সময়ে মেয়েটার পেটেও কিছুই পড়েনি, যে কারণে সেও খুব ক্ষুধার্ত ছিল। তো সে খাবারের থালা হাতে তুলে নেয়, কিন্তু খাবার সাহস পায় না। মেয়েটি বলে, আচ্ছা আমার স্বামী এই জায়গা খুঁজে পাবে তো? রঘু বলে, সহজে খুঁজে পাওয়ার কথা নয়, তবে আমি অন্য পথ খুঁজে নেব, আর আপনার স্বামীকে আপনার খোঁজ দিয়ে দেব। এখন বরং আপনি খেয়ে নিন। মেয়েটি পান্তাটা এক ঢোকে শেষ করে দেয়। রঘু রুমে এসে বিছানা করতে থাকে, আর নিচে নিজের জন্য একটি তালাই পেতে নেয়। একই রুমে এক অজ্ঞাত পুরুষের সাথে থাকতে হবে এটা ভেবে মেয়েটি ভয় পেয়ে যায়। মেয়েটি রঘুকে বলে, আপনি বরং রুমের মধ্যেই ঘুমান, আমি বাইরে ঘুমাবো। রঘু বিষয়টা বুঝতে পেরে বলে, আচ্ছা সমস্যা নেই, আপনি ভেতরেই ঘুমান, আমি বাইরে চলে যাচ্ছি। তাছাড়া রাত বাড়লে বাইরের ঠান্ডায় আপনি জমে যাবেন। রঘু তার বিছানা নিয়ে বাইরে যেতে গেলে মেয়েটি ভাবে আমি নিজেই এনার জীবনে ঝামেলা হয়ে এসেছি, তাই সে রঘুকে বলে, অসুবিধা নেই, আপনি ভেতরেই ঘুমান। রুমের লাইট জ্বেলে দরজা খুলে রঘু নিচে শুয়ে পড়ে। এদিকে মেয়েটি ওই পাশ ঘুরে শুয়ে পড়ে, তবে লাইটের আলোয় রঘুর ঘুম আসে না। ঠিক এই সময় একটি শব্দ হতে মেয়েটি উঠে বসে পড়ে। আসলে রঘু বাইরে চলে যাচ্ছিল। সে বলে, আপনি ভেতরেই নিশ্চিন্তে ঘুমান, আমি বাইরে চলে যাচ্ছি। রঘু বাইরে এসে তার গাধাটিকে নিয়ে গল্প করতে শুরু করে। রঘুকে কথা বলতে শুনে মেয়েটি ভাবে হয়তো বাইরে কেউ এসেছে, আর সেই আশা নিয়ে সে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সেখানে তো কেউ নেই। রঘু বলে, আরে আমি আমার গাধার সাথে কথা বলছি, কিন্তু কোথায় গাধা? রঘুর সামনে তো কেউ নেই। মেয়েটি এবার আরও চিন্তায় পড়ে যায়, কিন্তু মেয়েটি অত কথা না বাড়িয়ে শুয়ে পড়ে। রাত গড়িয়ে এবার সকাল হয়। ট্রেনের একটা কর্কশ আওয়াজ শুনে মেয়েটার ঘুম ভাঙে। সে দেখে যে আশেপাশে কোথাও রঘু নেই। রঘু তখন বাইরে তার মুরগির ছোট্ট ঘরে খাবার দিচ্ছে। মজার বিষয় হলো এই ঘরেও কোনো মুরগি নেই। রঘু মেয়েটিকে আসতে দেখে একগাল হাসি নিয়ে বলে, আপনার ঘুম হয়েছে? মেয়েটি মাথা নাড়ে, আর তারপরে রঘু তার ছোট্ট কিচেন থেকে তুলসী দেওয়া চা বানিয়ে মেয়েটির হাতে ধরিয়ে দেয়। রঘু এবার গল্প করতে শুরু করে। সে বলে, দীর্ঘ সময় যাবৎ এখানে আমি একাই আছি, আর বহু বছর পরে আমি এইভাবে কাউকে সামনে বসিয়ে তার সাথে গল্প করছি। এই কথা বলতে বলতে রঘুর চোখে জল আসে। এই কথার মাঝে রঘু বলে, দয়া করে আমাকে ভুল বুঝবেন না, এখানে রেলওয়ে থেকে একটি ফোন দেওয়া হয়েছে। এই কথা কাল আমি আপনার থেকে লুকিয়ে গেছি, তবে সমস্যা হলো এই ফোনে আউটগোয়িং কল উপলব্ধ নেই। কোনো অফিসার ফোন করলে আমি এর পরের বারে তাকে আপনার কথা জানিয়ে দেব। ঠিক তখনই ফোন বেজে ওঠে। রঘু একগাল হাসি নিয়ে ফোন রিসিভ করে এবং ট্রেনের খবরাখবর দেওয়ার পরে সেই মেয়েটির খবর দিতে যায়। এবার অবাক করা বিষয় হলো, রঘু ওপরের ব্যক্তিকে মেয়েটির বিষয়ে কিছু জানাবে তার আগেই মেয়েটি উঠে এসে সেই ফোন কেটে দেয়। রঘু তো পুরোপুরি হতভম্ব হয়ে যায়। যে মেয়ে কাল অবধি তার স্বামীর কাছে পৌঁছাতে চাইছিল, সে আজ কেন এরকম করলো এটা কিছুতেই রঘুর মাথায় ঢোকে না। কিছু সময় পরে মেয়েটি রঘুর কাছে এসে বলে, আমি জানতাম না আপনি কেমন মানুষ, তাই আমার জীবনের কিছু সত্য আপনাকে লুকিয়ে গেছি। আসলে আমি কাল ট্রেন থেকে পড়ে যাইনি, আমি নিজের ইচ্ছায় ট্রেন থেকে লাফ দিয়েছিলাম, কারণ আমি আমার স্বামীর থেকে পালাতে চেয়েছিলাম। মেয়েটি এবার তার পরিচয় দেয়। সে বলে, আমার নাম চৈতালি, পেশায় আমি একজন মানসিক রোগ বিশেষজ্ঞ। রঘু জিজ্ঞাসা করে, আপনার স্বামী কি করে?
স্বামীর কথা শুনতেই চৈতালি কেমন যেন ঘাবড়ে যায়। গল্প এবার পূর্বের প্রেক্ষাপটে চলতে শুরু করে। এখানে আমরা চৈতালির জীবন সম্পর্কে জানতে চলেছিলাম। চৈতালির কেবিনে তার স্বামী একসময় চিকিৎসা নিতে এসেছিল, যার নাম ছিল জিম। জিম তার প্রথম স্ত্রীকে ভীষণ ভালোবাসত, কিন্তু স্ত্রীর মৃত্যুর পরে সে ডিপ্রেশনে চলে যায়। আর সেই চিকিৎসা নিতেই সে চৈতালির কেবিনে এসেছিল। জিম ছিল চৈতালির প্রথম পেশেন্ট, তাই তাকে সুস্থ করবে বলে চৈতালি সমস্ত কিছু দায়িত্ব নিয়ে নেয়। ধীরে ধীরে জিম সুস্থ হতে শুরু করে, আর এক পর্যায়ে জিমের সাথে চৈতালির মেলামেশা শুরু হয়, আর তারা একে অপরকে ভালোবেসে ফেলে। প্রায় সময় তারা একসঙ্গে সময় কাটাতো এবং একে অপরের সঙ্গ উপভোগ করত। এক পর্যায়ে চৈতালির সঙ্গ পেয়ে অতীত ভুলে জিম পুরোপুরি সুস্থ হয়ে যায়। তারা একে অপরের খুব কাছে চলে আসে। একসময় কেবিনে চলা চিকিৎসা পার্কের সুন্দর প্রেমের রূপ নেয়। চৈতালি সময় পেলেই জিমকে নিয়ে বাইরে ঘুরতে চলে যেত। পুরনো সেই সব স্মৃতি ভাবতে ভাবতে চৈতালির চোখে জল আসে। আর এইভাবেই একদিন জিম চৈতালির সাথে দেখা করতে আসে। জিম বলে, একদিন আপনি বলেছিলেন যে আপনার মনের সমস্ত কথা খুলে বলতে। আজ আমি আমার মনের একটা কথা খুলে বলতে চাই। আমি আপনাকে ভালোবাসি, আর আপনার সাথেই আমার বাকিটা জীবন কাটাতে চাই। আপনি কি আমাকে বিয়ে করবেন? চৈতালির মুখের মিষ্টি হাসি প্রমাণ দেয় যে সে আগে থেকেই জানতো জিম তাকে একদিন প্রপোজ করবে। সে খুব খুশি হয়ে যায়। সব শুনে রঘু বলে, কিন্তু জিম তো মানসিক পেশেন্ট ছিল। এই কথা শুনে চৈতালি বলে, ততদিনে জিম পুরোপুরি সুস্থ হয়ে উঠেছিল। রঘু বলে, আপনি কি সত্যিই জিমকে ভালোবেসেছিলেন? চৈতালি বলে, ভালোবাসা নাকি জানি না, কিন্তু ওকে আমার ভালো লাগতো। এই জন্যই যখনও বিয়ের কথা বলেছিল আমি আর ভেবে দেখিনি। রঘু বলে, আপনার বাড়ির লোকজন কখনো আপনাকে বাধা দেয়নি? চৈতালি বলে, তারা এই বিয়েতে রাজি ছিল না। তারাও আপনার মতোই এই একই কথা জিজ্ঞাসা করেছিল যে ওই ছেলে তো পাগল, তাছাড়া তার প্রথম স্ত্রীও আত্মহত্যা করেছে। আমরা ওর বিষয়ে কিছুই জানি না, তাহলে তুমি কেন ওই ছেলেকে বিয়ে করতে চাইছো? কিন্তু কেন জানি না, আমি জিমের ওপরে দুর্বল ছিলাম, তাই পারিবারিক কোনো বাধাকে পাত্তা দিই নাই। বিয়ের পরে আমার পরিবার আমার সাথে সমস্ত সম্পর্ক শেষ করে দেয়। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু কিছুদিন পর থেকেই আমার সামনে জিমের নতুন রূপ আসতে শুরু করে। হঠাৎ সে রেগে যেত, আর রেগে গেলে সে না জানি কি করে বসতো। একদিন ঝগড়া হলে আমার স্বামী আমাকে থাপ্পড় মেরে বলে ভুল করেও আমার কাজে নাক গলাবে না। এক পর্যায়ে জিম নেশা করতেও শুরু করেছিল। ড্রাগস নেওয়া বাড়ে যাওয়া তার সাধারণ রুটিনে পরিণত হয়েছিল। ড্রাগস না পেলে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করত। চৈতালিকে কাঁদতে দেখে রঘু বলে, তোমার মা বাবা যা বলেছিল তোমার বিয়ের আগে সেগুলো মেনে নেওয়া উচিত ছিল। চৈতালি কান্নায় ভেঙে পড়ে। এদিকে দীর্ঘ সময় ধরে চৈতালি স্নানও করেনি, যে কারণে সে ঝুপড়ির পাশে থাকা একটা ছোট্ট ঘর, যেটা রঘু বাথরুম হিসেবে ব্যবহার করত, সেখানে চলে যায়। সেই কাপড়ে ঢাকা বাথরুমে যেতে চৈতালি দেখে এখানে জল আছে। সে একটু আশ্চর্য হয়। তখন রঘু বলে, ওই দূরের পাহাড়ের কাছে একটি কুয়া আছে, আমি ওখান থেকে জল এনেছি। আপনি নিশ্চিন্তে ওই জল ব্যবহার করুন, আমি পরে গিয়ে আবারও জল নিয়ে আসবো। চৈতালি হেসে বলে, আপনি আসলেই অনেক ভালো মানুষ। রঘু বলে, আসলে তা নয়, যেহেতু আপনি নিজে অনেক ভালো তাই সবাইকে ভালো মনে করেন, যেমন ওই পাগল লোকটাকেও বিয়ের আগে ভালো মনে করেছিলেন। চৈতালি মাথা নামিয়ে বাথরুমে চলে যায়। রঘু রুমে এসে একটি কাঠের বাক্স থেকে চৈতালির জন্য ওষুধ খুঁজতে শুরু করে। ঠিক তখনই চৈতালি বাথরুম থেকে জিজ্ঞাসা করে, একটি তোয়ালে পাওয়া যাবে? রঘুর সঙ্গে সঙ্গে দড়িতে ঝুলতে থাকা একটি পরিষ্কার কাপড় চৈতালিকে দেয়, আর চৈতালি হাত বের করে সেই কাপড় নিয়ে নেয়। রঘু চলে যেতে গেলে চৈতালি আবারও জিজ্ঞাসা করে, আচ্ছা আমার পরার মতো কোনো জামা কাপড় পাওয়া যাবে? রঘু বলে, আমি দেখছি। আর সে দ্রুত রুমে এসে জামা কাপড়ের ট্রাঙ্ক খুলে পরিষ্কার জামা কাপড় খুঁজতে শুরু করে। চৈতালি রুমে আসতেই সে তারই কিছু জামা চৈতালিকে পরার জন্য দিয়ে দেয়। রঘু নিজেও একটা ভালো জামা বের করে পরে নেয়। রঘু নিজেকে আয়নায় দেখছিল, ঠিক তখনই চৈতালি তার জামা পরে ঘরের ভিতরে আসে। রঘু অবাক হয়ে বলে, এই জামা পরেও আপনাকে এত সুন্দর লাগছে? কথায় কথায় এবার চৈতালি রঘুকে জিজ্ঞাসা করে, আমার বিষয়ে তো সবই জানলেন, আপনার পরিবারে কে কে আছে বললেন না তো? রঘু বলে, আমার কেউ নেই, মা ছিল, সে অনেক বছর আগেই মারা গেছে। চৈতালি জিজ্ঞাসা করে, আপনি কত বছর যাবত এখানে আছেন? রঘু বলে, হবে হয়তো ওই 5 বছর বা 10 বছর।
আসলে এখানে সময় এমনভাবে চলে যায় যে বোঝাই যায় না মাস গেল না বছর গেল। রঘু বলে, আমি রোজ সকালে 4:30তে ঘুম থেকে উঠি, ইউনিফর্ম পরে ট্রেন আসার অপেক্ষা করি। ট্রেন চলে গেলে আমার ঝুপড়ির একটু সামনেই কিছুটা সবজির চাষ করেছি, আর তাছাড়া আমার 3টে ছাগল আর কয়েকটা মুরগি আছে, তাই এখানে দুধ আর ডিমের কোনো অভাব নাই। দুধ দিয়ে আমি আগেই দই বানিয়ে ফেলেছি, তাই তখন আপনাকে লাল চা দিয়েছি। খাবার সময় ভাতের সঙ্গে আপনাকে টক দই দেব। আমার আবার ভাতের সাথে দই থাকলে আর কিছুই লাগে না। এবার রঘু তার হাতের মলম চৈতালিকে দেয়, কিন্তু চৈতালি দেখে ওষুধের ডেট তো কবেই পেরিয়ে গেছে, তাই সে রঘুর কাছে হলুদ চায়। রঘু হলুদের কোয়া পিষতে থাকে। তখন চৈতালি বলে, আপনার এখনো বিয়ে হয়নি? রঘু বলে, না, আমি বিয়ে করিনি। মা যখন বেঁচে ছিল মা বলতো বিয়ে করে নে, নয়তো আমি মারা যাওয়ার পরে তুই একা হয়ে যাবি। তখন মায়ের কথা শুনিনি, এখন মা মারা যাওয়ার পরে সত্যিই আমি একা হয়ে গেছি। রঘুর হাত থেকে হলুদ নিয়ে ক্ষতই লাগাতে শুরু করে চৈতালি, এবং তারপরে বলে যে আপনি তো এখনও বিয়ে করে নিতে পারেন। রঘু হেসে বলে, এখন কোথায় মেয়ে পাবো? চৈতালি বলে, সে খুঁজলে সবই পাওয়া যায়। যদিও আপনি বিয়ে না করে ভালোই আছেন, একা থাকার একটা মজাই আলাদা। এইসব কথার মাঝে রঘু বলে, আপনার পিঠে একটা ক্ষতের দাগ রয়েছে, ওটা কিসের দাগ? চৈতালি বলে, ওটা আমার স্বামীর অত্যাচারের চিহ্ন। আমার সারা শরীরের ক্ষতগুলো দেখলে ও আমাকে কিভাবে অত্যাচার করেছে বুঝতে পারবেন। রঘু বলে, আপনি তো চাইলেই ওনাকে ছাড়তে পারতেন। চৈতালি বলে, বিষয়টা এতটাও সহজ নয়। ডক্টর মানব নামক আমার এক কলিগের কথা মতো আমি তাকে একটি মানসিক হাসপাতালে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু সে ওখানেও অনেক বেশি পাগলামি করত। একদিন আমি চিলেকোঠায় আমার স্বামীর একটি পুরনো ডায়েরি পড়ে হতবাক হয়ে যাই। ঠিক তখনই সেখানে আমার স্বামী চলে আসে। জিম বলে, হ্যাঁ, তুমি ঠিকই পড়েছ, আমি আমার প্রথম স্ত্রীকে মেরে ফেলেছি। তবে আমার এই সমস্ত কথা ডায়েরিতে লেখা ঠিক হয়নি। আমি আমার প্রথম স্ত্রীকে কেন মেরেছিলাম জানো? কারণ ও আমাকে পাগল বলেছিল। এইসব শুনে চৈতালি ভয়ে কাঁপতে শুরু করে। বর্তমানে চৈতালি রঘুকে বলে, আমি বুঝে গিয়েছিলাম একদিন জিম আমাকেও মেরে ফেলবে। আমি পালাবার চেষ্টা করেছিলাম, কিন্তু পারিনি। আমার স্বামী আমাকে নিয়ে সেই ট্রেনে উঠে পড়ে। আমি যদি ট্রেন থেকে ঝাঁপ না দিতাম তাহলে হয়তো এতক্ষণে সে আমাকে মেরে ফেলতো। আমি আমার বাকিটা জীবন আমার স্বামীর থেকে দূরে নিজের মতো করে বাঁচতে চাই, আর জীবনেও আমি আমার স্বামীর মুখ দেখতে চাই না। রঘু জিজ্ঞাসা করে, সে কি আপনাকে ট্রেন থেকে লাফ দিতে দেখেছে? চৈতালি বলে, না, সে যখন ঘুমাচ্ছিল আমি ওয়াশরুমে গিয়ে বাহানা করে ট্রেন থেকে ঝাঁপ দিয়েছিলাম। সব শুনে রঘু বলে, আমরা দুজনেই একই রকমের ভুল করেছি। আপনি মা বাবার কথা না শুনে বিয়ে করেছেন, আর আমি মায়ের কথা না শুনে বিয়ে করিনি। চৈতালিকে কাঁদতে দেখে রঘু সাহস করে এগিয়ে আসে। সে বলে, তুমি চিন্তা করো না, এখানে কেউ আসে না, আর এলেও ফেরত যায় না। চৈতালি কি যেন মনে করে রঘুর বুকে মাথা রাখে। রঘু বলে, তোমার কি খিদে পেয়েছে? আমি খেতে দেব? চৈতালি বলে, জিনিসপত্র জোগাড় করে দিলে আমি আজ রান্না করতে পারি। রঘু তার যাবতীয় জিনিস এগিয়ে দিয়ে বলে, তাহলে আজ রুটি এবং ডিমের তরকারি বানিয়ে ফেলো। ঠিক সেই সময় রেলওয়ে থেকে ফোন আসে। ফোন রেখে রঘু বলে, এত বছরের অভিজ্ঞতায় আজ প্রথমবার আমি ট্রেন আসার টাইম ভুলে গিয়েছি। তোমার সাথে কথা বলতে বলতে কখন যে সময় কেটে যায় আমি বুঝতেই পারি না। তুমি আসার পরেই আমার দুনিয়া যেন বদলে গেছে। আমার জীবন কিন্তু কিছুই বদলায়নি। এখানে নতুন বলতে কিন্তু শুধুমাত্র তুমি। এই তোমার জন্যই জীবনের সব কিছুই এখন নতুন বলে মনে হচ্ছে। রঘু ইউনিফর্ম পরে কাজে চলে যায়। অন্যদিকে চৈতালি রান্নার কাজে লেগে পড়ে। রান্নার কাজ শেষ করে সে এবার ঘর পরিষ্কার করতে শুরু করে। এই সময়ে জিনিসপত্র গুছিয়ে রাখতে রাখতে সে একটা ট্যাঙ্ক পায়। এবার বাক্সটি খুলতেই সে দেখে তার মধ্যে বেশ কয়েকটা খবরের কাগজ রয়েছে। সবগুলো কাগজে একটি পরিবারের 4 জন খুন হওয়ার খবর ছাপা হয়েছিল। বাক্স হাতড়ে রঘুর রেলওয়ে থেকে পাওয়া আইডি কার্ড খুঁজে পায় চৈতালি, কিন্তু তাতে থাকা ছবিটি রঘুর ছিল না। এসব দেখে চৈতালির মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মনে সন্দেহ জাগে, তাহলে কি সে কোনো খারাপ মানুষের পাল্লায় পড়েছে? চৈতালি ভাবে যে রঘুই কি আসলে এই 4 জনকে খুন করেছে, এবং আসল রঘুকেও কি এই মেরেছে। চৈতালি ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে রঘুর ফিরে আসার সময় হয়, তো চৈতালি জিনিসপত্রগুলো আগের মতোই ট্যাঙ্কিতে গুছিয়ে রাখে। রঘু বাড়িতে ফিরলে দেখে পুরো ঘরটা সুন্দরভাবে সাজানো গোছানো। চৈতালি তখন রান্নাঘরে কাজ করছে। রঘু বলে, তুমি আসার পর থেকে এখানে সব কিছুই কেমন যেন বদলে যাচ্ছে। কিন্তু চৈতালি ভীত হয়েছিল। রঘু সেটা বুঝতে পেরে বলে, কি হয়েছে? চৈতালি চুপ করে থাকে।
রঘু আবারও আপনি আজ্ঞায় ফিরে আসে এবং বলে, আপনি একদম চিন্তা করবেন না, আপনার স্বামী এখানে আসতে পারবে না, আর যদি এসেও পড়ে আমি ওর মাথা ফাটিয়ে দেব। ব্যাস, চৈতালির সন্দেহ এবার নিশ্চিত হয়ে যায়। এই কথার মাঝেই রঘুর চোখে পড়ে রেলওয়ে আইডি কার্ড নিচে পড়ে রয়েছে। আসলে তাড়াহুড়োর মধ্যে চৈতালি সেই কার্ড ভরতে ভুলে গিয়েছিল। রঘু কার্ড হাতে নিয়ে বলে, ও আচ্ছা, তাহলে এটাই আপনার ভয়ের কারণ। আসলে আপনার কোনো দোষ নাই, কার্ডটা দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। এই কথা বলেই রঘু উঠে দাঁড়ালে সে দেখে চৈতালি একটা চাকু ধরে আত্মরক্ষায় দাঁড়িয়ে আছে। রঘু ভয় পায় না, সে কার্ড বাক্সে ভরতে ভরতে বলে, এটা হলো পুরনো রঘু, আর এখনকার রঘু হলো এই আমি। রঘু বলে, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। আসলে আমি আপনাকে কিছু কথা লুকিয়েছি। আমার আসল নাম জর্জ। আমি বলেছিলাম না আমার বিয়ের জন্য আমার মায়ের অনেক স্বপ্ন ছিল, তাই মায়ের কথা রাখতেই পাশের গ্রামে একটি মেয়েকে আমি দেখতে গিয়েছিলাম। গল্প এবার চলে যায় কয়েক বছর আগে। মেয়েটিকে দেখতে এসে জর্জ বলে, আমি প্রথম থেকেই একটি মেয়েকে পছন্দ করতাম, তবে সে আমাকে ধোঁকা দিয়ে পালিয়ে যায়। আমি সেদিনই ঠিক করে নিয়েছিলাম যে আমি আর বিয়ে করব না, তবে মায়ের অনুরোধে আজ আমি মেয়ে দেখতে এসেছি, আর এসে মনে হচ্ছে আমি ভালোই করেছি। জর্জ বলে, তুমি কি কাউকে পছন্দ করতে আমাকে বলতে পারো? মেয়েটি মাথা নাড়িয়ে জানায় যে তার জীবনে কখনো কোনো পুরুষ আসেনি। তো কিছুদিন পরেই মেয়েটির সাথে রঘুর বিয়ে হয়ে যায়। রঘু চৈতালিকে বলে, বিয়ের 1 সপ্তাহের মাথায় আমার মা মারা যায়। আমার কাজের সাহায্যের জন্য আমার স্ত্রী তার কাকার ছেলেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ছেলেটি আমার চাষের কাজে সাহায্য করত। আমরা অনেক সুখে সংসার করছিলাম। 1 বছর পরে আমাদের একটি ছেলে হয়। এরপরে আমরা আমার স্ত্রীর দাদার জন্য মেয়ে পছন্দ করতে শুরু করি। আমার সম্বন্ধের মেয়ে পছন্দ হলেও আমার স্ত্রীর কোনো মেয়েকেই পছন্দ হয় না। এইভাবে আরও 2 বছর কেটে যায় এবং এরই মাঝে আমার আরও একটা মেয়ে হয়। এদিকে আমাদের সাংসারিক টানাটানি শুরু হয়। জমির ফসলও নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমরা ভেবে নিয়েছিলাম যে আর বাচ্চা নেব না। কিন্তু আমি বাচ্চা নিতে না চাইলেও আমার স্ত্রী এটা মানতে চাইছিল না। বাধ্য হয়ে আমি কাউকে কিছু না জানিয়ে হাসপাতালে সার্জারি করাতে যাই, যাতে আর বাচ্চা না আসতে পারে। কিন্তু ডক্টর জানায় যে আমার সার্জারির প্রয়োজন নেই। আমি তো প্রথম থেকেই সন্তান জন্মদানে অক্ষম। এই কথা শুনে আমার মনে হলো যেন আমার পায়ের নিচের জমি সরে গেছে। জর্জ দ্রুত বাড়ি ফিরলে সে তার স্ত্রী এবং দাদাকে মিলিত অবস্থায় দেখে ফেলে। জর্জ বলে, আমি যাদের নিজের সন্তানের মতো ভালোবেসেছিলাম তারা আসলে আমার সন্তান ছিলই না। মনে হচ্ছিল ওরাই একটা পরিবার এবং আমি বাইরের কেউ। তাই আমি ওদের 4 জনকে মেরে ফেলেছি। আর তারপরে পুলিশের হাত থেকে বাঁচতে আমি গ্রাম ছেড়ে পালিয়ে আসি। ওদের খুনের খবর পত্রিকায় ছাপা হয়। ভাগ্যক্রমে আমি এখানে এসে পৌঁছাই, আর এখানেই আমার সাথে রঘু কাকার দেখা হয়। রঘু কাকা অনেক ভালো মানুষ ছিলেন। উনি আমাকে এখানে থাকতে দিলে আমি এখানে জমির কাজ শুরু করেছিলাম। চৈতালি বলে, আপনি কি ওনাকেও মেরে ফেলেছেন? জর্জ বলে, না না, কিছুদিন আগে অসুস্থ হয়ে উনি নিজেই মারা গেছেন। এই বাড়ির একপাশেই তাকে কবর দিয়েছি। তবে আমি খুনি বা পাগল নই। জর্জ কাঁদতে কাঁদতে বলে, আমার মা বেঁচে থাকলে আমার জীবন অন্যরকম হতো। পরে জানতে পেরেছিলাম পরকীয়া ঢাকতে আমার স্ত্রী আমার মাকে মেরে ফেলেছে। জর্জের কথা শুনে চৈতালির মন খারাপ হয়ে যায়। জর্জ কান্নায় ভেঙে পড়ে। চৈতালি জর্জকে বলে, সত্যিই আমাদের জীবনে ভীষণ রকমের মিল আছে। চৈতালির কাঁধে মাথা রেখে জর্জ কাঁদতে থাকে আর বলে, আমার মনের সব কথা বলে আমার আজ নিজেকে অনেক হালকা লাগছে। এই প্রথম আমার বাঁচতে ইচ্ছা করছে। জর্জ বলে, 2 জন মানুষ যাদের বেঁচে থাকার কোনো ইচ্ছা নাই তাদের এইভাবে দেখা হওয়ার পেছনে কোনো কারণ তো নিশ্চয়ই আছে। এই কথার মাঝেই চৈতালি দেখে তার গ্যাসে বসানো রান্না পুড়ে গেছে। কড়াইয়ে জল ঢালতে যাবে, চৈতালি দেখে সেখানে জল নাই। চৈতালি বলে, আজ থেকে বাড়ির সব কাজ আমি করব, তাই তুমি বসো, আমি জল নিয়ে আসছি। জর্জ চৈতালিকে বাইরে নিয়ে এসে কুয়োর রাস্তা দেখিয়ে দেয়। চৈতালি হাসতে হাসতে জল আনতে চলে যায়। এদিকে জর্জ ঘরে এসে তার অগোছালো ঘরটি এমন সুন্দর পরিপাটি দেখে মুচকি হাসতে শুরু করে। হয়তো এবার তার জীবনও চৈতালি এইভাবেই গুছিয়ে ফেলবে। এই কথা ভাবতে ভাবতে চৈতালি যেখানে ঘুমিয়েছিল জর্জ সেখানে হাত বোলাতে শুরু করে। ঠিক তখনই সে বাইরে কারোর আসার শব্দ শুনতে পায় এবং সে ঘাবড়ে যায়।
জর্জ অতি সন্তর্পণে তার হাতে রেলগেট খোলার রড নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। বাইরে এলে সে দেখে মাথায় কালো জামা জড়িয়ে এক অজ্ঞাত ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে আসলে জিম। জিম বলে, এখানে কি কেউ এসেছিল? গতকাল কি ট্রেন থেকে এখানে কেউ পড়েছিল? জর্জ কিন্তু নিজেকে শান্ত রেখে সুন্দরভাবে মিথ্যা কথা বলে। সে বলে, এখানে কেউ আসেনি। জিম বলে, আমি এখানে একজনকে খুঁজতে এসেছি। জিম এবার ঘর ঘুরে দেখতে শুরু করে। এই বিষয়টিতে জর্জ খুব রেগে যায়। সে বলে, আমি আপনাকে আগেই বলেছি যে এখানে কোনো মেয়ে আসেনি। এই জায়গায় জিমের সন্দেহ হয়। সে বলে, আমি তো একবারও বলিনি যে এখানে কোনো মেয়ে এসেছে নাকি। তাহলে তুমি কি করে জানলে যে আমি কোনো মেয়ের খোঁজে এখানে এসেছি? জর্জ ঘাবড়ে বলে, এখানে ছেলে হোক বা মেয়ে কেউ আসেনি। জর্জ জিমকে ট্রেনে বাইরে বের করতে গেলে সে বলে, আমি আমার স্ত্রীকে খুঁজতে এসেছি, তাকে ছাড়া আমি এখান থেকে যাব না। জর্জ জিমকে মারতে গেলে উল্টে জিম জর্জকে উল্টো করে চেপে ধরে বলে, আমার কথা বোঝার চেষ্টা করো। কিন্তু জর্জ তাকে উল্টে ধাক্কা মেরে দেয়। এক পর্যায়ে জিম জর্জকে খড়ের গাদায় ফেলে বলে, তোর সাথে আমি মারপিট করতে এখানে আসিনি, চুপচাপ তুই আমার স্ত্রীর খোঁজ দিয়ে দে। কিন্তু জর্জ বলে, আমি এখানে একা থাকি, আর তাছাড়া এখানে কোনো মেয়ে আসেওনি। জিম হতাশ হয়ে বলে, আমরা আসলে ট্রিটমেন্টের জন্য যাচ্ছিলাম, কিন্তু হঠাৎই আমার স্ত্রী ট্রেন থেকে ঝাঁপ দেয়। জর্জ অবাক হয়ে বলে যে সে কি আপনার থেকে পালিয়ে বেড়াচ্ছে? জিম বলে, না, আসলে এটাই তার রোগ। সে আসলে মানসিক রোগী। ওর আচরণ দেখে কেউ বুঝতেই পারবে না যে সে আসলে অসুস্থ। সমস্যা হলো সে মাদকাসক্ত, আর ভায়োলেট হলে যে কাউকে খুন অবধি করতে পারে। আর আমি আমার স্ত্রীর ডাক্তার, আমি ওর চিকিৎসা করছি। এইসব শুনে রঘুর মাথা ভন ভন করে ঘুরতে শুরু করে। তাহলে কি চৈতালি সবটাই মিথ্যা বলেছে? গল্প চলে আসে অতীতে। আমরা দেখি ডক্টর জিম তার কেবিনে বসে থাকে এবং চৈতালি তার ট্রিটমেন্ট নিতে আসে। জর্জকে চৈতালি যা বলেছিল এখানে ঘটনা পুরোটাই উল্টো। আসলে চৈতালি মানসিক বিষাদে ভুগছিল। আমরা দেখি রেগুলার চেক আপের বাইরে জিম চৈতালির সাথে দেখা করত আর তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার সর্বোচ্চ চেষ্টা করে। জিমের ভালোবাসা আর যত্নে একসময় চৈতালি সেরে ওঠে। এবার একদিন চৈতালি জিমের কেবিনে এসে তার মনের সমস্ত কথা খুলে বলতে থাকে। সে বলে, আমি আজ আপনাকে একটা কথা বলতে চাই। চৈতালি বলে, আপনার সাথে যখন থাকি তখন নিজেকে দুনিয়ার সবথেকে সুখী মানুষটি মনে হয়। আপনি কি সারা জীবন আমার সাথে থাকবেন? জিম একটা মুচকি হাসি দিয়ে বুঝিয়ে দেয় তার উত্তর। বিয়ের পরে তাদের সবই ঠিকঠাক চলছিল, তবে ঝামেলা শুরু হয় যখন চৈতালি আবারও ড্রাগস নিতে শুরু করে। আর ড্রাগস না পেলে সে প্রায় পাগল হয়ে যেত। কোনো উপায় না পেয়ে জিম চৈতালিকে হাসপাতালে ভর্তি করায়, কিন্তু সেখানে সে ভায়োলেট হয়ে সেখানেরই একটি নার্সকে মেরে ফেলে। তো জিম তার স্ত্রীকে কোনোভাবে বাঁচিয়ে শহর থেকে দূরে তারই এক বন্ধুর মানসিক চিকিৎসালয়ে নিয়ে যাওয়ার জন্যই ট্রেনে উঠেছিল। কিন্তু এই পথের মাঝেই চৈতালি ঝাঁপ দেয়। জিম বলে, আমার স্ত্রী এখন আমাকেই তার শত্রু ভাবে। জর্জ বেচারা বোকার মতো কথাগুলো গিলতে শুরু করে। সমস্ত বিষয়টা স্বাভাবিকভাবেই তার মাথার ওপর দিয়ে যায়। এবার সে ভেবে পায় না কার কথা বিশ্বাস করবে, কে যে সত্য বলছে আর কে মিথ্যা, এটা তো সে বুঝতেই পারে না। জর্জের মুখে চিন্তার ছাপ থেকে জিম জিজ্ঞাসা করে, নিশ্চয়ই আমার স্ত্রী আপনাকে অন্য কোনো কাহিনী শুনিয়েছে, তাই না? জর্জ হতভম্ব হয়ে তাকিয়ে থাকলে জিম বলে, বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, ওর কোনো ভরসা নেই। ওর সামনে যে কেউ থাকুক না কেন, যে কোনো উপায়ে সে তাকে মেরে ফেলবে। কখনো কখনো ও নিজেকেও আঘাত করে, সে আপনাকেও মেরে ফেলতে পারে। এটা ভেবে অন্তত বলে দিন আপনি ওকে কোথায় লুকিয়ে রেখেছেন। সব শুনে রঘু নিজেকে স্থির করে আর বলে, আপনার সব কথাই শুনলাম, কিন্তু আমি সত্যিই জানি না আপনার স্ত্রী কোথায়। আপনি অন্য কোথাও গিয়ে খুঁজুন। এই বলে সে রুমের দিকে এগিয়ে আসে। রুমে বসে সে ভ্যাবাচ্যাকা খেয়ে যায় আর বুঝতে পারে না এরপরে তার কি করা উচিত। তখনই তার পিছনে জিম ঘরের ভিতরে চলে আসে এবং ঘরের ভিতরে চোখ বোলাতে জিমের নজর যায় চৈতালির জামার ওপরে। সে দৌড়ে এসে জামা হাতে নিয়ে বলে, এটা তো আমার স্ত্রীর জামা। তো জিম খারাপ কিছু সন্দেহ করে জর্জকে বলে, আমার স্ত্রীর সাথে কি করেছিস খুলে বল। জর্জ জিমের সাথে পেরে ওঠে না। তখন তার হাতে থাকা একটি লোহার রড দিয়ে জিমের পায়ে আঘাত করে। জিম ব্যথায় চিৎকার করে শিখার নাম ধরে ডেকে ওঠে। জর্জ অবাক হয়ে জিজ্ঞাসা করে, কি নাম বললেন? জিম বলে, শিখা। কেন, আপনাকে কি অন্য নাম বলেছে? জর্জ বলে, সে তো তার নাম চৈতালি বলেছে। জিম বলে, চৈতালি আসলে সেই নার্সের নাম যাকে আমার স্ত্রী শিখা মেরে ফেলেছে।
এসেছে। জিম ক্ষত পা নিয়ে আবারও অনুরোধ করে দয়া করে আমার স্ত্রীকে আমার সাথে যেতে দিন, ও ট্রিটমেন্ট খুব দরকার, না হলে ও যে কাউকে খুন করে বেড়াবে। এদিকে চৈতালি জল নিয়ে ঝুপড়ির কাছে ফিরে আসে। তখনই বাড়ি থেকে অনেকগুলি মানুষের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ভয় পেয়ে যায়। এমন সময় পিছনে ঘুরতেই সে দেখে তার সামনে দাঁড়িয়ে আছে জর্জ। জর্জ কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, তোমার নাম শিখা, তাই তো? নাম শোনা মাত্রই চৈতালির হাত থেকে মাটির পাত্রটি পড়ে যায়। সে হতবাক হয়ে জিজ্ঞাসা করে, জিম কি চলে এসেছে? জর্জ রেগে আগুন হয়ে বলে, হ্যাঁ সে চলে এসেছে, আর আমাকে তোমার সম্পর্কে সমস্ত সত্য কথা বলেও দিয়েছে। তুমি আমাকে মিথ্যা কথা কেন বলেছিলে চৈতালি? আমি তো তোমাকে সব সত্যি বলেছিলাম। চৈতালি বলে, বিশ্বাস করো আমি সব কথা সত্যি বলেছিলাম। আমার আসল নাম চৈতালি, শিখা তো ওর প্রথম স্ত্রীর নাম। ও একটা আস্ত পাগল, ও মনে করে আমি ওর প্রথম স্ত্রী শিখা। এবার আবারও জর্জ পড়ে যায় মহা ঝামেলায়। এখানে দুইজনই তার অপরিচিত ছিল, আর দুইজনের মুখে আলাদা আলাদা কথা। সে কাকে বিশ্বাস করবে এটা বুঝে উঠতে পারে না। জর্জ এবার বলে, আমি আর কাউকে বিশ্বাস করি না। চৈতালি কান্না করতে করতে বলে, ঠিক আছে আমাকে বিশ্বাস করতে হবে না। আমি ভেবেছিলাম তোমার সাথে আমার বাকিটা জীবন একটু শান্তিতে কাটিয়ে দেব, কিন্তু সেটা হবার নয়। এই বলে চৈতালি সেই জায়গা ছেড়ে চলে যেতে থাকে। কিছু দূরে যেতেই সে আবারও বলে, আমি যাওয়ার আগে প্রমাণ করে যাব আমি মিথ্যা বলি নাই। তোমার ফোন থেকে রেলওয়ের ফোন আসলে আমি পুলিশকে সমস্ত বিষয় জানিয়ে দেব যে আমি খুন করি নাই, আর জিমই আসলে খুনি। এবার পুলিশের কথা শুনে জর্জ ভয় পেয়ে যায়। সে বলে, না না, পুলিশকে খোঁজ দিও না। আসলে তার নিজেরও ধরা পড়ে যাওয়ার ভয় ছিল, কারণ সে নিজেও 4 জনকে অলরেডি খুন করেছে। চৈতালি কিছু না শুনে বাড়ির দিকে হাঁটা দেয়। অন্যদিকে জর্জ তীব্র অপরাধ বোধে ভুগতে শুরু করে। এবার চৈতালি বাড়িতে পৌঁছাতেই সে দেখে দরজার সামনে তার স্বামী বসে আছে। চৈতালিকে দেখা মাত্রই জিমের হাপা বদলে যায়। সে বলে, এত জ্বালাচ্ছ কেন আমাকে? চলো এখান থেকে কোথাও চলে যাই, যেখানে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। এবার শিখা নামটি শুনে চৈতালি বলে, খবরদার আমাকে ভুল করেও তোমার প্রথম স্ত্রীর নামে ডাকবে না। জিম বলে, ঠিক আছে চলো এখান থেকে চলে যাই। জিম চৈতালির হাত শক্ত করে ধরে টানতে টানতে সঙ্গে করে নিয়ে যায়। চৈতালি অসহায় হয়ে জর্জের দিকে তাকিয়ে থাকে, যেন তার নিঃসঙ্গ দৃষ্টি দিয়ে জর্জকে সে এটাই বোঝাতে চাইছিল, আমাকে যেতে দিও না, বাঁচিয়ে নাও আমাকে। জর্জের চোখে জল আসে। এবার কিছুক্ষণ পরে কি একটা ভেবে জর্জ জিমকে ডাক দেয়। জিম ভাবে হয়তো জর্জ তার কাছ থেকে টাকা চাইছে, তাই সে কিছু টাকা তার হাতে ধরিয়ে দেয়। জর্জ বলে, যদি দেওয়ারি হয় ওকে আমার কাছে রেখে যান। আমি খুব ভালো মতো জানি আপনি ওকে এখান থেকে নিয়ে গিয়ে প্রাণেই মেরে ফেলবেন। মেরেই যখন ফেলবেন তখন ওকে আমাকেই দিয়ে দিন না, আমরা কোনোদিনও আপনাকে বিরক্ত করতে আসবো না। জিম বলে, আরে ভাই তুমি কেন বুঝতে পারছো না? এবার জিমের কথা শেষ হওয়ার আগেই চৈতালি সেই রেলগেটের রড দিয়ে জিমের মাথায় সজোরে আঘাত করে। জর্জ তো পুরোপুরি হতবাক হয়ে যায়। চৈতালি অসহায় হয়ে কান্না করতে শুরু করে। জর্জ বলে, আমি জানি এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, তুমি না মারলেও আমি ওকে মেরে ফেলতাম। চৈতালি বলে, তুমি আর একটাও কথা বলবে না। কিছুক্ষণ আগে অবধি তুমি এই পাগলের কথা বিশ্বাস করে আমাকে মরার জন্য পাঠিয়ে দিচ্ছিলে। রঘু কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি চৈতালি, আমি শুধু তোমাকে চাই, আমাকে ক্ষমা করে দাও। এই কথা বলা মাত্রই জর্জ মাটিতে পড়ে থাকা সেই রড তুলে জিমের মাথায় বারবার আঘাত করে তাকে মেরে ফেলে। জিমের নিথর দেহ ওইভাবেই পড়ে থাকে। চৈতালি ভয়ে পাশে দাঁড়িয়ে কাঁপতে শুরু করেছিল। রঘু বলে, লাশ কবর দিতে হবে। চৈতালি দৌড়ে গিয়ে বেলচা আনতে যায়। রঘু জিমের মৃতদেহের পাশে বসে এটাই ভাবতে থাকে যে পাপের হাত থেকে বাঁচতে সে লোকজনের থেকে দূরে এই মরু প্রান্তে এসেছিল, ভাগ্যের পরিহাসে তাকে আবারও সেই পাপ করতে হলো। এমন সময় বাতাসের বেগে জিমের ওয়ালেট থেকে কিছু টাকা উড়ে যায়। জর্জ তাড়াতাড়ি মানি ব্যাগ উঠিয়ে টাকাগুলি ভরতে গেলে সেখানে সে একটা সাদা রঙের কাগজ পায়। যে কাগজে ডক্টরের নাম লেখা ছিল ডক্টর জিম ফিলিপস, আর রোগীর নাম ছিল শিখা। অর্থাৎ জিম সত্য কথা বলেছিল। আসলে চৈতালির আসল নাম ছিল শিখা, আর আসলে সেই একজন মানসিক পেশেন্ট ছিল। জর্জ এটা ভেবে কান্না করতে থাকে যে এক পাগল মেয়ের পাল্লায় পড়ে সে এক নির্দোষ ব্যক্তির প্রাণ নিয়েছে। ঠিক তখনই সামনে এসে চৈতালির ছায়া দেখতে পায়। ঘুরে দেখলে দেখে যে চৈতালি দাঁড়িয়ে আছে, অর্থাৎ শিখা একটি শয়তানি হাসি দিয়ে তার দিকে তাকিয়ে রয়েছে।
আসলে জর্জের হাতে প্রেসক্রিপশন দেখে শিখা বুঝে যায় যে জর্জ সব জেনে গেছে। জর্জ অবাক হয়ে বলে চৈতালি, কিন্তু চৈতালি একটা কুটিল হাসি হেসে মাথা নাড়িয়ে বলে না শিখা, আর বলা মাত্রই সে তার হাতের বেলচা দিয়ে জর্জের মাথায় সজোরে আঘাত করে। এবার কিছুদিন পরে বাড়ির আঙিনায় আমরা কাউকে দুটি ফুল গাছে জল দিতে দেখি, আর তারপরেই সেই রেলওয়ে ইউনিফর্মে আরও দুটো পয়সা জুড়ে দেয়। এবার মোট সংখ্যা হলো 7। এক হাতে শিখার ব্যাগ, পরনে সেই ড্রেস এবং অন্য হাতে সেই লোহার রড। এই পোশাকে আমরা জর্জকে দেখি, যার কপালে ব্যান্ডেজ লাগানো ছিল, অর্থাৎ জর্জ সেদিন মারা যায়নি। শিখা জর্জকে মারতে গেলে উল্টে জর্জ শিখাকেই মেরে ফেলে। রাত হতে জর্জ উঠোনে আগুন জ্বালিয়ে কাগজের কাটিংগুলো পোড়াতে শুরু করে। এবার শেষ কাগজটি পোড়ানোর আগে সে একবার চোখ ফুলিয়ে নেয়, যেখানে লেখা ছিল প্রাক্তন প্রেমিকার উপরে প্রতিশোধ নিতে প্রেমিক তার প্রেমিকা এবং তার স্বামী ও তার 2 সন্তানকে খুন করে পালিয়ে গেছে। অর্থাৎ রঘু আরও এক বিশাল লেভেলের খিলাড়ি ছিল। সে আসলে তার স্ত্রীকে নয়, বরং প্রেমিকার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। আসলে তার গার্লফ্রেন্ডকে সে খুব ভালোবাসত, কিন্তু মেয়েটা একটা বড় লোকের ছেলে পেয়ে তাকে ধোঁকা দিয়ে সেই ছেলেকে বিয়ে করে নেয়। আর মায়ের মৃত্যুর পরে রঘুর সব রাগ গিয়ে পড়ে সেই মেয়ের ওপরে। তাই সে একদিন সেই মেয়ের বাড়িতে গিয়ে সেই মেয়েকে নির্মমভাবে খুন করে। জর্জ সমস্ত এভিডেন্স আগুনে পুড়িয়ে দিয়ে একটি জয়ের হাসি দেয়, আর এখানেই মুভির কাহিনীটি শেষ হয়ে যায়। মুভির কাহিনী শেষ হয়ে গেলেও এবার কয়েকটি প্রশ্ন থেকে যায়, তো আসা যাক সেই বিষয়গুলিতে। আসলে জর্জ যখন প্রথম তার প্রেমিকার থেকে ধোঁকা পেয়েছিল তখনই সে ডিপ্রেশনে যায়। মা মারা যাওয়ার পরে সে আরও পাগল হয়ে ওঠে। প্রতিহিংসার বশে সে তার প্রেমিকার পুরো পরিবারকে শেষ করে দেয়। ইউনিফর্মে প্রথমে ছিল 5টি কয়েন, অর্থাৎ প্রেমিকার পরিবারের 4 জনকে মারার পরেও সে রঘু নামের রেলগেটম্যানকে মেরে দেয় এবং তার জায়গায় বসে পড়ে। রঘু বারবারই একটি গাধার উল্লেখ করেছিল, আসলে সেখানে সেটার কোনো অস্তিত্বই ছিল না, আর না ছিল কোনো মুরগি আর ছাগলের অস্তিত্ব। একাকিত্ব তাকে নতুন নতুন ক্যারেক্টার তৈরি করতে শিখিয়েছিল। সেই অবধি রঘু ওরফে জর্জের পাগলামো চৈতালি ওরফে শিখার পাগলামির লেভেল ক্রস করে যায় এবং এখানেই মুভিটির নাম সার্থকতা পায়। তো মুভির কাহিনী তোমাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লিখে জানিও। পরের দিন আবার আসছি একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে, কিন্তু যাওয়ার আগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তাহলে আমি যখনই কোনো ইউনিক মুভির কাহিনী নিয়ে হাজির হব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো পরের দিন দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।